হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আমি নিয়ে এসেছি তোমাদের জন্য অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্র। দেখো, তোমাদের যে বইটা আছে অষ্টম শ্রেণী গণিত প্রশ্নবিচিত্র বইটা রায় মার্টিন, তো এই বই থেকে তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 যে তোমাদের থার্ড ইউনিট টেস্ট শুরু হবে, সেই অঙ্কগুলো তোমাদের করাবো। তো আমরা চলে যাব মডেল সেট স্কুল 1। তো এই সেটটা 1 নম্বর স্কুলটা তোমাদের করাবো। তো আজকে প্রথম ক্লাস তোমাদের থার্ড ইউনিট টেস্টের। তো ভালো করে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো। তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দিয়েছো ভালো করে, আশা করি। এবার তোমাদের শুরু হয়ে যাবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটা আমরা বলবো থার্ড ইউনিট টেস্ট, যেটাকে থার্ড সামিটিভ বলা হয়। তো চলো, আমরা দেরি করবো না, আমরা চলে আসবো আজকের ক্লাসের যে অঙ্কগুলো, 1 নম্বর স্কুলের যে অঙ্কগুলো আছে। দেখো, একের অঙ্কগুলো কী বলছে আমাদের। তো আমরা দেখে নেব আজকের 1 নম্বর অঙ্কটা। একের প্রশ্নটা দেখো। তো বলছে 120 টাকার 5% সমান সমান কত টাকা হবে, এটা বের করতে বলেছে আমাদের। খুবই সহজ অঙ্ক, তো আমাদের এটা সহজে সমাধান হয়ে যাবে। দেখো, আমরা অঙ্কটা এভাবে করতে পারবো। 120 টাকার 5% বলেছে, তাহলে আমরা এখানে দেখো 120 টাকার বলতে আমরা গুণ দিয়ে দিলাম, এর বলতে গুণ। 5% বলতে 5/100। আর যে টাকা ছিল মধ্যে, টাকাটা আমরা এখানে লিখে দেবো। এবার সরল করে নাও, সরল করে যেটা আসবে সেটা অ্যান্সার পেয়ে যাবো আমরা। 0 0 কেটে দিলাম, 5 2 10 আর 2 6 12। তাহলে আমাদের শুধু দেখতে পাচ্ছি 6 বেঁচেছে। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের কত, 6 টাকা। 6 টাকা দেখো, এই নাম্বার আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নটা আমাদের একটা উৎপাদক দেওয়া আছে। দেখো, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত, মানে এটা একটা সূত্র আছে। সেই সূত্রর এক পক্ষটা দিয়েছে। তো এই সূত্রটা সমান সমান কোন সূত্রটা হবে সেটা আমাদের এখানে দেখাতে বলেছে। এই যে অপশানগুলো আছে, তো আমাদের এটা জানতে হবে। ঠিক আছে, এই সূত্রটা আমাদের জানতে হবে তোমাদের। এটা হচ্ছে আমাদের কার সূত্র? এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা। ঠিক আছে, a কিউব মাইনাস বি কিউব মানে a কিউব মাইনাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের যে সূত্রটা আছে, সেই সূত্রটা লিখলে এভাবে আসবে, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে দেখো, a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র। এই উৎপাদক কেন বলছি, কারণ এটা উৎপাদকের সূত্র, গুণের আকারে আছে। আরেকটা হয় a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হয় আবার। তার জন্য উল্লেখ করা দরকার যে উৎপাদকের সূত্র এটা আর মান নির্ণয়ের সূত্রটা অন্যরকম আছে। ঠিক আছে, তোমাদের যখন কাজে লাগবে অঙ্কতে তখন দেখাবো। তো এখানে আমাদের এই যে দেওয়া আছে, দেখো উৎপাদকে ফ্যাক্টরে ভাঙা আছে, তার জন্য আমাদের a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা এই যে আমাদের। তাহলে a কিউব মাইনাস বি কিউব হবে, এটা সমান সমান কোথায় আছে, a কিউব মাইনাস বি কিউব, বি নাম্বার অপশানে আছে। তো অ্যান্সার বি নাম্বার। 3 নম্বর প্রশ্নটা। 3 প্রশ্নটা বলছি, যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 144 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত হবে? সুষম বহুভুজ, সুষম বলতে যে বহুভুজের বাহু সংখ্যাগুলো সমান হয়। আর বহুভুজ কি? বহুভুজ হচ্ছে যেরকম চতুর্ভুজ, পঞ্চভুজ। চতুর্ভুজ যদি বর্গক্ষেত্র বলি, বর্গক্ষেত্রকে আমরা বহুভুজ বলতে পারবো। এখানে একে চতুর্ভুজ বলবো, বর্গক্ষেত্রকে। চতুর্ভুজ বলতে 4টি বাহু আছে, 4টি বাহু দ্বারা গঠিত কোনো ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। আর চতুর্ভুজ বলতে চতুর্ভুজে অনেক উদাহরণ আছে, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, এগুলো সবই চতুর্ভুজ, কারণ 4টি বাহু নিয়ে গঠিত। সুষম বহুভুজ মানে যে বহুভুজের বাহুগুলো দৈর্ঘ্য সমান। প্রতিটি অন্তঃকোণ বলে দিয়েছে আর বাহু সংখ্যা বের করতে বলেছে। দেখো, প্রতিটি অন্তঃকোণ আমি এখানে তোমাদের দেখাবো। অন্তঃকোণ আর বহিঃকোণ জিনিসটা কি আমাদের, তো লক্ষ্য করো। আমি যদি সুষম বহুভুজ বলতে একটা বর্গক্ষেত্র তোমাদের দেখাচ্ছি ছবি এঁকে। বর্গক্ষেত্রে 4টি বাহু সমান হয়, ধরো এই একটা বর্গক্ষেত্র। ওকে, তাহলে বর্গক্ষেত্রকে আমরা সুষম বহুভুজ বলতে পারবো। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি অন্তঃকোণ বহিঃকোণ আমাদের এখানে জানতে হবে। অন্তঃকোণ বলতে দেখো, অন্তঃকোণ বহিঃকোণ, আমি এই বর্গক্ষেত্রের ধরো এই বাহুটাকে আমরা বাড়িয়ে দিলাম, বর্গক্ষেত্রের নাম দিলাম এ বি সি ডি। তাহলে এই যে বিসি বাহুকে আমরা বাড়িয়ে দিলাম ই অবধি। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো, এই বর্গক্ষেত্রের বা এই বহুভুজটির
এই যে কোণটা আছে, এই ভিতরের কোণটা, এটা অন্তস্থ কোণ, ঠিক আছে। বর্গক্ষেত্রের মধ্যে যে কোণগুলো তৈরি হবে অন্তস্থ কোণ, আর বর্গক্ষেত্রের বাইরে যে কোণটা আছে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এটা হচ্ছে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ। এবার দেখো সুষম বহুভুজ, মানে বর্গক্ষেত্রটা সুষম, 4টি বাহু সমান। তা 4টি বাহু সমান হলে কোণগুলোর মানও কিন্তু সমান হবে। এখানে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ কত ডিগ্রি করে হয়? 90 ডিগ্রি করে হয়, এটা আমাদের জানা আছে। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে দেখো তো এই কোণটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, তাই না? এই যে কোণটা। আচ্ছা, তাহলে এটা আমি বর্গক্ষেত্রের উদাহরণ নিয়ে আমি কাজটা করেছি। তাহলে এখানে যে বলেছে প্রতিটি অন্তঃকোণ 144 ডিগ্রি, তাহলে এখানে বহুভুজটা কিন্তু বর্গক্ষেত্র নয়। বহুভুজটা এখানে আছে আমাদের অন্য বহুভুজ আছে, যার বাহু সংখ্যা অন্যরকম আছে। যাই হোক, সেটা পরের কথা, কতগুলো বাহু সংখ্যা সেটাই বের করতে বলেছে। তাহলে আমি এটা তোমাদের বোঝানোর জন্য দেখালাম বর্গক্ষেত্র এঁকে, যে অন্তঃকোণ কী জিনিসটা আর বহিঃকোণ কী জিনিসটা। ভিতরের কোণটাকে অন্তঃকোণ বলা হয়, এটা বহিঃকোণ বলা হয়। তাহলে দেখো অন্তঃকোণ জানা থাকলে বহিঃকোণ পেয়ে যাবো। কী করে পাবো? দেখো, মানে এই দুটো কোণের যোগফল তো 180 ডিগ্রি, তাই না? তাহলে এই দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে এই অন্তঃকোণটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বহিঃকোণটা পেয়ে যাবো। সেই জিনিসটা আমি বোঝাতে চাইছি তোমাদের, যে এখানে অন্তঃকোণ দেওয়া আছে, তাহলে বহিঃকোণটা আমরা বের করবো। কারণ বাহু সংখ্যা বের করতে গেলে, কোনো বহুভুজের বাহু সংখ্যা বের করতে গেলে সেই বহুভুজটির বহিঃকোণটা আমাদের কিন্তু জানতে হবে। অন্তঃকোণ দেওয়া আছে, অন্তঃকোণ থেকে বহিঃকোণ আমরা বের করতে পারবো। তাহলে বহিঃকোণ দেখো, বহিঃকোণ সুষম বহুভুজের, এই যে সুষম বহুভুজটি আছে তার বহিঃকোণ, বহিঃকোণটা হবে এই যেটা বুঝালাম তোমাদের, 180 ডিগ্রি থেকে অন্তঃকোণটা আমরা বাদ দিয়ে দেবো। অন্তঃকোণ এখানে আছে কত? 144 ডিগ্রি। তাহলে 144 ডিগ্রি বিয়োগ করে দেবো। তো এইভাবে আমরা দেখো বহিঃকোণটা পেয়ে যাবো। বিয়োগ করি, 4 বদলে 10, এটা হবে আমাদের 6 ডিগ্রি, এটা আমাদের 7, 4 বদলে 7, 3, এবার 36 ডিগ্রি পেয়ে গেলাম বহিঃকোণটা। আচ্ছা, এবার সেই সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান 36 ডিগ্রি। এবার বাহু সংখ্যা আমরা বের করতে পারবো। দেখো বাহু সংখ্যা আমরা কি করে পাবো? সুষম বহুভুজের বাহু সংখ্যা, বাহু সংখ্যা। এবার বাহু সংখ্যা বের করার যে নিয়মটা, সেই নিয়মটা তোমাদের আমি এখানে বলে দিচ্ছি কী করে পাবা। বহিঃকোণ যদি জানা থাকে, তাহলে সেই সুষম বহুভুজের বাহু সংখ্যা আমরা বের করতে পারবো। সেটা নিয়ম হচ্ছে 360 ডিগ্রিকে সেই বহিঃকোণ দিয়ে ভাগ করে দাও। 360 ডিগ্রিকে কত দিয়ে ভাগ করবো? বহিঃকোণ দিয়ে। বহিঃকোণ এখানে আমরা 36 ডিগ্রি পেয়েছি। দেখো, ভাগ করে যেটা ভাগফল আসবে সেই সংখ্যাটাই হবে বাহু সংখ্যা। যে বাহু সংখ্যা সমান সমান, এটা ঠিক আছে, বাহু সংখ্যা সমান সমান। তাহলে আমরা এখানে কাটাকাটি করবো 36 দিয়ে, 36 একে 36 আর 0 বসে গেল। দেখো এখানে ডিগ্রি বসবে না, কারণ এখানেও ডিগ্রি, এখানেও ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি ধরে কেটে গেল। এই যে ডিগ্রি ডিগ্রি কেটে গেল, তার আমাদের ডিগ্রি নাই, ঠিক আছে, শুধু আমাদের 10 আছে। অনেকে ভাবতে পারে যদি ডিগ্রি বসিয়ে দেবো, না, বাহু সংখ্যা মানে কি একটা সংখ্যা আসবে, টি, ডিগ্রিতে আসবে না। তাহলে আমরা দেখো পেয়ে গেলাম এই যে 10টি। তাহলে সেই সুষম বহুভুজের যে বাহু সংখ্যা বের করতে বলেছিল কটি? 10টি। আমরা দেখো বি নাম্বার অপশানে আছে। তো এইভাবে আমাদের বের করে নিতে হবে। কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ দেওয়া থাকলে আমরা বাহু সংখ্যা দেখো এই নিয়মে সহজেই বের করে নিতে পারবো। আচ্ছা, চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। তো 4 নম্বর প্রশ্নটা কি বলেছে? 4 নম্বর প্রশ্নটা বলেছে 3টি বাহু দ্বারা এই যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের বৃহত্তম কোণের মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা, বৃহত্তম কোণ, তাহলে লক্ষ্য করো এখানে এই যে ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ আছে সেটা আমরা চেক করতে পারবো। আচ্ছা, চেক করতে বলতে এই ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তো সমকোণী ত্রিভুজ 3টি বাহু নিয়ে চেক করার নিয়ম আছে। ওকে, আচ্ছা, কি করে? তো দেখো আমরা সমকোণী ত্রিভুজের যেটা বড় বাহু হয় তাকে আমরা অতিভুজ বলি। তাহলে 5টা যদি অতিভুজ হয়, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান, ঠিক আছে। আর বাকি দুটো বাহুকে লম্ব ভূমি ধরে নিব। তো অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবার দুই পক্ষ যদি সমান হয়ে যায়, তাহলে আমাদের দেখো যে সমকোণ ত্রিভুজের যে ধর্মটা অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেটা স্যাটিসফাই করবে। তাহলে কিন্তু আমরা বলতে পারবো তাহলে এই বাহু দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ আছে। তো এটা যদি সমান হয়ে যায় দুই পক্ষটা, তো চলো দেখি সমান আসে কি আসে না। 5 এর স্কোয়ার 25, 3 এর স্কোয়ার 9, আর 4 এর স্কোয়ার 16। তো এদিকে 25, আর এদিকেও দেখো 9 আর 16 যোগ করে 25 পেয়ে যাবে। দেখো উভয় পক্ষ সমান হয়ে গেছে। তাহলে এই 3টি বাহু দ্বারা গঠিত যে ত্রিভুজটি পাওয়া যাবে সেই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
আর আমরা জানি সমকোণী ত্রিভুজের যে বৃহত্তম কোণটা হয় সেটা 90 ডিগ্রি হয়। এটা তোমাদের মনে রাখতে হবে। দেখো যে সমকোণী ত্রিভুজ তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সমকোণী ত্রিভুজ, আমরা সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ, সেই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি কোণটাকে সমকোণ বলা হয়। এই সমকোণ থেকে কথাটা এসেছে সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো তো এই যে কোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ কী হবে? আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এই দুটি কোণের যোগফল হবে আমাদের 90 ডিগ্রি। কারণ এই যদি 90 ডিগ্রি হয়ে যায়, এরা দুজন মিলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি আর এইদিকে 90 ডিগ্রি, টোটাল মিলে হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এই যদি 91 ডিগ্রি হয়, তাহলে এরা কী হবে? এই দুটো কোণ 90 ডিগ্রির চেয়ে ছোটো আছে, এও 90 ডিগ্রির চেয়ে ছোটো আছে এই কোণটা, আর এই কোণটাও আমরা পাবো 90 ডিগ্রির চেয়ে ছোটো। তাহলে দেখো তো এই যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটি কত ডিগ্রি? তো সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটি 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই 3টি বাহু দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, এবং সেই সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান 90 ডিগ্রি হয়। অ্যান্সারটা আমাদের সি নাম্বার। খুব ভালো প্রশ্ন, এভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে। চলে যাবো আমরা 5 নাম্বার প্রশ্নে। 5এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস 1/x = 1 দেওয়া আছে। তাহলে এখানে x³ + 1 এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, তা দেখো এখানে আমরা কি করব, প্রথমে যেটা দেওয়া আছে তার সরলটা করে নেব। এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে কত হবে দেখো তো। আচ্ছা, আমরা এখানে টুকে নিই। আচ্ছা, x + 1/x = 1 আছে। আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করছি। ভগ্নাংশ যোগ বিয়োগ বলতে দেখো লসাগু, x লসাগু, দেখো 1। আচ্ছা, x একাই আছে দেখো, মানে এখানে লব আছে, হর নাই। যেমন এখানে লব হর, উপরটাকে লব বলা হয়, নিচেটাকে হর। তো এই ক্ষেত্রে লব যদি থাকে, হর নাই, তাহলে এই দুটো গুণ করে নিতে হয়। তাহলে x এ গুণ করে s²। তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ জানো, তবু আমি বলে দিই যারা জানো না। আর এই x মিলে গেলে উপরে একটা সংখ্যাটা নামিয়ে দেবা, মানে নিয়ম যেটা দিয়ে ভাগ করতে হয়, x এর সঙ্গে x ভাগ করলে তো 1, আর 1 আর এই 1 গুণ করে 1 পেয়ে যাবো। এবার আমরা বর্গমূল করে নেবো এখানে। তাহলে s² + 1 = x আর 1 গুণ করে আমরা পেয়ে যাবো x। আচ্ছা, এবার দেখো, তাহলে এখানে আমরা কি করব, সবাইকে বাঁ দিকে নিয়ে চলে আসছি। তাহলে s², আচ্ছা এক্সটা আগে নিয়ে আসলাম, -x + 1 ছিল, +1 = 0। আচ্ছা, এখন আমরা কি করব দেখো, আমরা, আচ্ছা এটা থাক, আমরা এখন কিছু করছি না। আমাদের এখানে যেটা দেওয়া ছিল, যার মান বের করতে বলেছিল, দেখো তো x³ + 1 এর মান বের করতে বলেছিল। এর মানটা দেখো আমরা বের করছি কত হবে। তো আমরা এখানে x³ + 1টাকে আমরা 1³ করে দিলাম। এখন এই যে এটা a ধরে, এটাকে b ধরে, a³ + b³ যে উৎপাদকের সূত্রটা, যেরকম তোমরা দেখলা যে a³ মানে b³ উৎপাদকের সূত্র ছিল আমাদের এটা। তো এখানে a³ + b³ আমি দেখাচ্ছি, দেখো এখানে লিখে a³ + b³ এর উৎপাদকের সূত্রটা তোমাদের জানতে হবে, a + b * a² - ab + b²। এই যে দেখো, এটা হচ্ছে a³ + b³ এর উৎপাদকের সূত্রটা, সেটা আমরা এখানে তৈরি করব। তো দেখো a + b * a+b, b বলতে 1, a বলতে x, + b² মানে 1²। এটা সরল করে নেব আমরা, x + 1, আর এটা s² - এটা x আর 1 গুণ করে তো x হয়ে যাবে, আর 1-এর স্কোয়ার আমাদের 1 পেয়ে যাবো। এবার তোমরা লক্ষ্য করো এখানে এই পার্টটা দেখো তো, এই যে পার্টটা আছে s² - x + 1, এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। কোথায়? এই যে আমরা দেখো প্রথমে যে সরল করেছিলাম, দেখো s² - x + 1 মানটা কত, 0 আছে না? তাহলে লক্ষ্য করো এখানে এর মানটা কিন্তু আমরা 0 পেয়ে গেছি। তাহলে x + 1 রয়ে গেল, আর এর জায়গায় আমরা 0 বসিয়ে দিলাম, যেহেতু এর মান 0 আছে আমাদের, তাই না? এই যে এখান থেকে। তাহলে এবার দেখো তো 0-এর সঙ্গে যাই গুণ করো না কেন, কী পেয়ে যাবা? 0 পেয়ে যাবা। তাহলে দেখো এই যে x³ + 1 তার মানটা আমরা কিন্তু 0 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। তো 0 আমাদের অপশানে আছে, সি নাম্বার অপশানে আছে, তো অ্যান্সারটা আমাদের সি নাম্বার। পরের প্রশ্নে চলে যাব, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, আমাদের এখানে এই যে দেখো আমাদের একটা ভাগ দেওয়া আছে, এই যে, তো এই ভাগটা আমরা এখানে দেখাতে পারবো সহজে। আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ভাগটা, এই যে আমাদের বলেছে ভাগটা
কত আছে দেখো, -2/3 ডিভাইড 0, এই ভাগের মানটা কত হবে, তাই না, ভাগফলটা। তো এটা ভাগ মানে দেখো তোমাদের আমি দেখাই, ভাগ মানে কি হয় যে -2/3 আর 0টা নিচে নামিয়ে দেবো, মানে ভাগকে বাই করে লেখা যায়, এটা নিচে নেমে যাবে। এবার লক্ষ্য করো তোমাদের, দেখো উপরেরটা লব নিচেরটা হর, দেখো হরে কখনো শূন্য হয় না, নিচে শূন্য হবে না। তোমরা এভাবে দেখবা যে এখানে 0 আছে, এখানে 2 আছে, মানে 0কে 2 দিয়ে ভাগ, তাহলে এটা 0 হয়ে যাবে। কিন্তু এটা কখনো হবে না যে 2/0, 2/0 কখনো হয় না, এটা অসম্ভব, মানে হর 0 হবে না, হর 0 হলেই অবাস্তব মান। 0/2 হতে পারে কিন্তু 2/0 হবে না, লব 0 হতে পারে, হর 0 হবে না। এখানে দেখো এই যে হরটা 0 হয়ে যাচ্ছে, এই যে পার্টটা, তাহলে হর 0 হয়ে যাচ্ছে বলে আমরা এটা কি বলতে পারবো, এটা অনির্ণীয় হবে, মানে মান পাওয়া যাবে না, অনির্ণীয়। দেখো অনির্ণীয় বলতে এখানে আছে আমাদের ডি নাম্বার অপশান, তার অ্যান্সারে কিন্তু ডি নাম্বার। এই যে এটাকে ভাগ করতে বলেছে 0 দিয়ে, মানে 0 দিয়ে ভাগ, 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, 0 দিয়ে ভাগ করতে বললে সেটা আমাদের কী হয়ে যাবে, অনির্ণীয় হয়ে যাবে, মানে কোনো মান পাওয়া যাবে না, যাকে অসংজ্ঞাত বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা চলে যাবো 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটা দেখো আমাদের এখানে বলেছে 3টি রাশি দেওয়া আছে, এই 3টি রাশির গসাগু বের করতে বলেছে। খুব সহজে আমরা এখানে গসাগুটা বের করে নিতে পারবো। চলো আমরা গসাগুটা দেখাচ্ছি, দেখো। আচ্ছা এখানে দেখো প্রত্যেকটা রাশি প্রথমে কী করবো, আগে ভেঙে নেব। আমাদের প্রথম যে রাশিটা আছে a² এটা যদি তোমরা ভাঙো, তাহলে a*x প্রথম রাশি ভাঙলাম। দ্বিতীয় রাশি আছে a²x³, তো দ্বিতীয় রাশি ভাঙাবো a*a²কে আমরা a*a লিখব, আর x³ মানে 3টা x, এই যে 3টা xের গুণফল x³ পাবো। আর একটা রাশি আছে a⁴x, এই যদি আমরা ভেঙে নিই, তাহলে এটা দেখো, এটা আমরা ভেঙে পেয়ে যাব, কত পাবো আমরা পাবো, দেখো a এর মাথায় 4 আছে বলতে a কটা, a হচ্ছে 4টা, যে a 4টা লিখতে পারবো, তাই না, পাওয়ারে যত থাকবে ততবার এটা লিখতে পারবো গুণের আকারে। আর x একটা আছে, x একটা। এবার গসাগু আমাদের যেটা করতে বলেছে, তাহলে আমরা এবার দেখো গসাগু আমরা লিখবো, অতএব গসাগু, এই 3টি রাশির গসাগু। তাহলে গসাগু দেখো বের করার নিয়মটা, যে এই যে এ 3 জায়গা থেকে এ মিলেছে, তাহলে আমরা এ নিতে পারবো। আর দেখো প্রথম রাশিতে আর এ নাই, তার আর এ কিন্তু আমরা দেখতে যাব না, এর কাজ শেষ। ঠিক আছে, একটা রাশিতে এ না থাকলে আর, মানে একটা, মানে প্রথম রাশিতে এ নাই বলতে মানে এ ছিল এক জায়গা থেকে নিয়ে নিলাম, আর এ নাই, তার জন্য আর এ আর নেব না। তারপর দেখো এক্স প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, আর তৃতীয় রাশিতে আছে, তো আমরা এক্সটাও নিয়ে নিলাম। এখন যদি তোমরা লক্ষ্য করো যে এক্স কিন্তু তৃতীয় রাশিতে আর নাই, ঠিক আছে, তাহলে আর কিন্তু আমরা এক্স দেখতে যাব না, প্রথমে আছে, দ্বিতীয়তে আছে, কিন্তু তৃতীয়তে নাই, একবার নেওয়া হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে গসাগু, মানে যে জিনিসটা 3 জায়গায় মিলবে সেই জিনিসটাকেই আমরা নিতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে আমাদের দুটো দেখো a*x মানে ax, তাহলে আমাদের গসাগু যে উত্তরটা ax, দেখো অপশান আমাদের বি নাম্বারে আছে। 7 নম্বর প্রশ্নটা বলছে, দেখো x অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর y স্থানাঙ্ক কত, সেটা আমাদের বের করতে বলেছে, y স্থানাঙ্ক। আচ্ছা তাহলে এখানে দেখো x অক্ষের পর কোনো বিন্দু, তাহলে আমাদের এখানে জানতে হবে x অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী হয়, সেটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, এই যে ধরো x, এটা হচ্ছে y অক্ষ, এটা x অক্ষ, এভাবে জানি। তাহলে x অক্ষের উপর বিন্দু, যে x অক্ষ, এখানে নাও এখানে নাও, যেখানে নিতে পারো। তাহলে x অক্ষের পর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক x,0, মানে প্রথম পার্টটা থাকবে, তারপরটা কিন্তু 0 হবে। কেন, এই ধরো তোমাদের বলি যে 2,0, এই বিন্দুটা স্থাপন করে x অক্ষের উপর পাবা, মানে প্রথমে কোনো মান থাকবে আর পরেরটা 0 থাকবে। তাহলে এইভাবে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী হয়ে যায়, সেই বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত হবে। কারণ এই বিন্দুটা যদি তুমি এখানে এই যে লেখচিত্রটা তুমি যদি বসাও, তাহলে বিন্দুটা দেখো কী করে বসানোর নিয়মটা, তো এক্সের পার্টটা 2 আছে, তাহলে এই যে মূল বিন্দু এখানে 0, তাহলে 2 ঘর যাবা, 1 2, এই দেখো এখানে 1, এখানে 2, ছোটো ছোটো ঘরগুলো থাকে না, তাহলে 1 2, আর y তো 0 বলে উপর দিকে যাচ্ছে না, নিচের দিকে যাচ্ছে না, তাহলে আমাদের বিন্দুটা এখানে পেয়ে গেলাম x অক্ষের পর 2,0, মানে এই জায়গায় বিন্দুটা, যাকে আমরা x,0 ধরলাম। কারণ যে কোনো সংখ্যা হতে পারে, এখানে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো সংখ্যা বলতে চলরাশি, তার জন্য x এখানে নিয়ে নিলাম। তাহলে কি বুঝতে পারলাম যে x অক্ষের উপর
কোনো বিন্দুর ওয়াইয়ের স্থানাঙ্ক কত বলেছে। দেখো ওয়াইয়ের স্থানাঙ্ক বলতে এই যে পার্টটা ওয়াইয়ের পার্টটা, এটা হচ্ছে এক্সের স্থানাঙ্ক, আর এই যে ওয়াইয়ের স্থানাঙ্ক, মানে ওয়াই এই পার্টটাকে বলা হয় ওয়াইয়ের পার্ট, এটা এক্সের পার্ট। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াইয়ের স্থানাঙ্ক কত, ওয়াইয়ের স্থানাঙ্কটা 0, ঠিক আছে। দেখো এটা 0, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের 0। 9 নম্বর প্রশ্নটাতে এবার আমরা চলে যাব। ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে 3টি বহিঃকোণ গঠিত হয় তাদের সমষ্টি কত হবে। আচ্ছা, এটা হবে আমাদের অ্যান্সারটা, এটা হবে 4 সমকোণ 360 ডিগ্রি, ঠিক আছে। 360 ডিগ্রি 4 সমকোণ 360 ডিগ্রি, এই যে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা। মানে এরকম বলেছে কথাটা, আমি তোমাদের যদি দেখাই, এই যে আমাদের একটা ত্রিভুজ আছে, তো এই যে আমার একটা ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করবে, মানে ধরো এই দিকে বাড়ালো, এই যে আমাদের বহিঃকোণ যেটা, এবার এদিকে বাড়ালো মানে এই বাহুটাকে এই দিকে বাড়াবে, একই ক্রমে বলেছে, ঠিক আছে। এটা বাড়ালো, এই বাহুটাকে বাড়ালো এই কোণটা বহিঃকোণ, এবার এই বাহুটাকে বাড়াবে এই বহিঃকোণটা, আবার এই বাহুটাকে বাড়ানো হবে এই বাহুটাকে, তাহলে এই বহিঃকোণটা, তাহলে এই বহিঃকোণ আর এই বহিঃকোণ, এই 3টি বহিঃকোণ নিয়ে, এই যে বলেছি দেখো 3টি বহিঃকোণ গঠিত হয় একই ক্রমে, ঠিক আছে। মানে এদিক দিয়ে এদিক দিয়ে এটাকে বলা হয় একই ক্রমে। তাহলে এই 3টি বহিঃকোণের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি বা 4 সমকোণ। এটা তোমাদের বইতে আছে, তোমার বইতে পেয়ে যাবা। আচ্ছা, আমি তোমাদের বইতে দেখাচ্ছি, তোমাদের কোন জায়গায় আছে, কত পাতায় আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। প্রমাণটা আছে, এটা প্রয়োগ আছে, তো এখানে তোমাদের বুঝিয়ে দিলাম, আমি বইতে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমাদের যে বইটা আছে অষ্টম শ্রেণী গণিত বইটা, এই বই থেকে তোমরা চলে যাবা পেজ নাম্বার 149 পাতা। দেখো এই যে প্রয়োগ নম্বর যে 4 নম্বর প্রয়োগটা আছে, এই প্রয়োগে কিন্তু এটা আছে দেওয়া, এই যে দেওয়া আছে। দেখো কোনো ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ, তাই না। এই যে দেখো আমাদের প্রমাণটা কিন্তু এখানে করে দেওয়া আছে। তো আমাদের এখানে 1 নম্বরের জন্য প্রমাণের কোনো প্রয়োজন নাই, তাহলে আমাদের শুধু অ্যান্সারটা দরকার, যেটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম। আমাদের অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হবে 4 সমকোণ বা 360 ডিগ্রি, ওকে। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো, 10 নম্বর প্রশ্নটা। 10এর প্রশ্নটা কি বলছে দেখো, আমাদের এখানে বলছি যে এই যা আছে 3/20, 3/20 সমান সমান কত শতাংশ। তাহলে 3/20 একটা ভগ্নাংশ, কোনো ভগ্নাংশকে যদি শতাংশ করতে বলে শতকরায়, তাকে 100 দিয়ে গুণ করে দেবা। এভাবে 100 দিয়ে যদি গুণ করে দাও তাহলে আমরা পেয়ে যাব শতাংশ পেয়ে যাব। তাহলে এখানে 0 কেটে দিলাম, 2 5 10 আর 5 3 15, এই যে দেখো 15% আমাদের অ্যান্সার, যেটাকে 15% বলতে পারবো, এই নাম্বার অ্যান্সারটা। এরপরে আমরা চলে যাব 2-এর প্রশ্নগুলো। 1-এর প্রশ্নগুলো 1 মার্কের ছিল, এগুলো এক একটা প্রশ্নের জন্য 1 মার্ক, আর 2-এর প্রশ্নগুলো আছে 2 মার্কের। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের এসিকিউ টাইপের প্রশ্ন, আর এগুলো এমসিকিউ, হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এগুলোকে বলা হয় এমসিকিউ। আর যে 2 নম্বর প্রশ্নগুলো যেগুলো আছে, এই 2 নম্বর প্রশ্নগুলোকে বলা হয় এসএকিউ, ওকে। এসএকিউ, আর এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ, যেগুলো আমরা করালাম এগুলো হচ্ছে এমসিকিউ, এমসিকিউ। চলো আমরা দেখে নেব 2-এর প্রশ্নগুলো। 2-এর প্রশ্নটা দেখো, আমাদের যেটা প্রথম প্রশ্নটা আছে, আমাদের একটা রাশি দেওয়া আছে, দুটি রাশিমালার ভাগ করতে বলেছে, যে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেখো সহজে আমাদের এটা অ্যান্সারটা হয়ে যাবে। তা আমরা এখানে কি করব, দেখো এই যে আমাদের আচ্ছা ভাগ আছে, তো ভাগটাকে গুণ করে নিই। প্রথমে এটা কাজ, প্রথমে লিখে দিচ্ছি, দেখে দেখে যা আছে, কোনো কিছু কাজ করছি না আমরা, ভাগকে গুণ করে নিলাম। এখন ভাগকে গুণ করলে দেখো ভাগ চিহ্নটা কিন্তু এর চিহ্নর বাঁ দিকে থাকে, ঠিক আছে, এর চিহ্ন যে বাঁ দিকে আছে। তাহলে ভাগকে গুণ করলে এই যে এটা আমাদের যেটা আছে পি প্লাস কিউ বা এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যে রাশিটা আছে, এটা কিন্তু উল্টে যাবে, যে ভাগকে গুণ করেছে বলে। তাহলে আমাদের উপরে হয়ে যাবে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে হয়ে যাবে পি প্লাস কিউ, ঠিক আছে। এই যে ভাগকে গুণ করলে এই রাশিটা উল্টে যাবে। এবার আমরা কাজ করব বলতে দেখো এই যে এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের যে সূত্রটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমরা সূত্রটা সবাই জানো, চলো আমি লিখে দেখাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। অ্যাপ্লাই করবো, তাহলে আমাদের এখানে হয়ে যাবে পি প্লাস কিউ,
আর পি মাইনাস কিউ, এই যে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে এক্স মাইনাস ওয়াই, এটা আমরা বসিয়ে দিলাম গুণ, আর উপরে আবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একই সূত্র আমরা বসাবো এখানে, লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে পি প্লাস কিউ আমরা বসিয়ে দিলাম পি প্লাস কিউ। এবার গুণ আছে, এবার উপর নিচে দু মিলে আমরা কাটাকাটি করতে পারবো। দেখো এক্স মাইনাস ওয়াই আমরা কেটে দিলাম, পি দেখো পি প্লাস কিউ এই এর সঙ্গে এটা কেটে দেবো। তাহলে আমাদের রয়ে গেল কারা এখানে পি মাইনাস কিউ রয়ে গেল, আর রয়ে গেল আমাদের এক্স প্লাস ওয়াই, এই দেখো এটাই আমাদের কিন্তু অ্যান্সার। এটা আমাদের কত, এটা হচ্ছে 2-এর 1 নম্বর, আমি নম্বরটা বসিয়ে দিচ্ছি। ওকে, এবার চলে যাবো আমরা 2-1 নম্বর তো করে ফেললাম, 2-এর 2 নম্বর করাবো এবার। দেখো 2-এর 2 নম্বর কী বলছে, বলছে এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের পরিমাণের অনুপাত দেওয়া আছে, এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তার পরিমাণটা বের করতে বলেছে। তো টোটাল পরিমাণটা আছে, যার অনুপাতগুলো বলে দিয়েছে, তামা দস্তা নিকেল, তাই না, জার্মান সিলভার যে তৈরি হয়েছে একটা ধাতু, সেটা তামা আছে, দস্তা আছে, নিকেল আছে, তাদের অনুপাতগুলো বলে দিয়েছে। তাহলে এরকম 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তার পরিমাণে বের করতে বলেছে, খুব সহজে বেরিয়ে আসবে। দেখো কী করে আমরা পেয়ে যাবো দস্তার পরিমাণ। তো আমাদের বের করতে হবে দস্তা, দেখো দস্তা সমান সমান, দেখো এখানে লক্ষ্য করো, প্রথমে তামা দস্তা নিকেল, তো প্রথমে তামা দস্তা নিকেল, তা দস্তা 3, ঠিক আছে এই অনুপাতটা, তাহলে এখানে দেবো 3 দিয়ে দেবো, আর নিচে আনুপাতিক যোগ বলতে যে 4 3 2 দিয়ে যোগ করো, 4 3 7 7 2 9, তাহলে আনুপাতিক যোগটা 9 পেয়ে গেলাম। আর মোট যেটা ছিল আমাদের জার্মান সিলভার 54 কিগ্রা, এর মধ্যে থেকে বের করতে বলেছে দস্তা, তাহলে 54 কিগ্রা এটা গুণ করে দেবা টোটাল জার্মান সিলভারটা। হ্যাঁ, এবার এটা সরল করে আমরা দস্তার পরিমাণটা পেয়ে যাব, 9 6 54 আর 6 3 18, তাহলে এই যে দেখো 18 কিগ্রা আমাদের যে বলেছিল যে এই যে 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে থেকে এই অনুপাতে দস্তার পরিমাণটা বের করতে বলেছিল, সেই দস্তার পরিমাণটা আমরা কিন্তু পেয়ে গেলাম কত, 18 কিগ্রা, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, হয়ে গেল আমাদের 2-এর 2 নম্বর। এবার চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা দেখো, এটা আমাদের ভালো প্রশ্ন। এখানে একটি সুষম বহুভুজের কথা বললাম, যে বহুভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান, তাকে বলা হয় সুষম বহুভুজ। আর যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত দেওয়া আছে 3:2, তাহলে বহুভুজের বাহু সংখ্যা বের করতে বলেছে। তা আমি তোমাদের বলবো বহুভুজের বাহু সংখ্যা বেরিয়ে যাবে যদি বহিঃকোণ জানা থাকে, তাহলে বহিঃকোণটা আমাদের শুধু দরকার। আচ্ছা, বহিঃকোণটা কী করে পাবো? আচ্ছা দেখো, প্রতিটি অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত দেওয়া আছে 3:2, তাহলে আমরা এখানে বলবো যে প্রতিটি অন্তঃকোণ আমরা ধরে নেব 3x, এই যে অনুপাত থেকে 3 থেকে 3x, আর কমা, আর প্রতিটি বহিঃকোণ ধরে নেব আমরা 2x, কারণ প্রতিটি বহিঃকোণ অনুপাত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাই না। তাহলে এই অনুপাত থেকে দেখো প্রতিটি অন্তঃকোণ 3 বলতে 3x, আর প্রতিটি বহিঃকোণ 2 বলতে 2x, তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণ মানে একটি অন্তঃকোণ একটি বহিঃকোণ আমরা পেয়ে গেলাম। আর আমরা জানি, তোমাদের বলেছিলাম যে একটি অন্তঃকোণ একটি বহিঃকোণের যোগফল হয় 180 ডিগ্রি, ঠিক আছে। ওই যে তোমাদের যেটা দেখেছিলাম আমি উদাহরণটা, যে কোনো বহুভুজ, ঠিক আছে, এই যে একটা বহুভুজ ধরে নাও, যে কোনো একটা বাহুকে বাড়াবা, এই যে বাহুটা যে বাড়বে, ঠিক আছে, এই যে অন্তঃকোণটা এই যে বহিঃকোণটা, এতে যোগফলটা হবে 180 ডিগ্রি, এটা স্ট্রেট হবে, সোজা, একদম সোজাভাবে হবে এটা। তাহলে এই দুটো কোণ অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল হবে 180 ডিগ্রি। এই যে অন্তঃকোণটা যে কোণটা 3x হয়, এটা যদি 2x হয়, এতে যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে 3x প্লাস 2x, এতে যোগফলটা আমরা 180 ডিগ্রি বলতে পারবো। তাই এটা 5x 180 ডিগ্রি, 5 দিয়ে কাটাকাটি করে দাও, 5 3 15, 15 থেকে 3 30, 5 6 30, দেখো তাহলে আমরা এক্সের মানটা কত পেয়ে গেলাম, এক্সের মানটা পেয়ে গেলাম 36 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এক্সের মান 36 ডিগ্রি, আর বহিঃকোণ ছিল আমাদের কত, বহিঃকোণ ছিল 2x। তো এবার দেখো আমরা কিন্তু পেয়ে যাব বহিঃকোণটা, অতএব বহিঃকোণ, এই বহিঃকোণটা কিন্তু দরকার বাহু সংখ্যা বের করতে হলে। তাহলে বহিঃকোণ দেখো 2 × 36 গুণ করে পেয়ে যাবা 72 ডিগ্রি। এবার বহিঃকোণ যখন পেয়ে গেলাম,
তাহলে আমরা ওতে বাহু সংখ্যা পেয়ে যাব, সেই সুষম বহুভুজের বাহু সংখ্যা। তাহলে বাহু সংখ্যা আমরা পেয়ে যাব, দেখো বাহু সংখ্যা কত হবে। এই যে নিয়ম আমাদের কি, যে বহিঃকোণ জানা হয়ে গেছে 360 ডিগ্রিকে বহিঃকোণ, ঠিক আছে, এই যে বহিঃকোণ আছে 72 ডিগ্রি, 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে আমরা ভাগ করে দেব, তখনই আমরা পেয়ে যাব বাহু সংখ্যা। তাহলে এখানে কাটাকাটি করো, দেখো 36 দিয়ে কাটাকাটি করছি আমরা, 36 একে 36 শূন্য, দেখো ডিগ্রি বসবে না কিন্তু, ডিগ্রি ডিগ্রি কেটে গেলো, যে এই ডিগ্রি ডিগ্রি কেটে গেছে। তাহলে 36 একে 36 শূন্যটা বসিয়ে দিলাম, আর 36 দুয়ে 72 হয়, 2 5 10। এই যে দেখো, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম বাহু সংখ্যা কত, 5টি। এটা আমাদের অ্যান্সার। বলেছিল বাহু সংখ্যা চেয়েছিল আমাদের, তাহলে বাহু সংখ্যা কত পেলাম, 5। তারপরে চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, আমাদের দেওয়া আছে a+1/a = 2 হলে এই রাশিমালাটার মান আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমি সেটা টুকছি, a+1/a = 2 দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখানে আমরা করব ভগ্নাংশের যোগ বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারো, বা তোমরা এখানে এই যে উভয় পক্ষকে a দিয়ে গুণ করে দাও। তো a দিয়ে যদি গুণ করো, তো দেখো a আর a গুণ করি a² প্লাস, আর এখানে a দিয়ে গুণ করবা, তাহলে এখানে শুধু 1 হয়ে যাবে, এটা কেটে যাবে, তাই না। এই যে দেখো আমি এখানে দেখাচ্ছি, এই যে a × 1/a, তাই তো, এই যে একে 1/a এটাকে a দিয়ে গুণ করছো, তাহলে a × 1/a, তাহলে a কেটে যাবে তো 1, যে 1 রয়ে যাবে এটা। আর এখানে 2 এর সঙ্গে a গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2a। তাহলে এটাকে এই যে সমীকরণটাকে যে a দিয়ে গুণ করো, তার গুণ করে কিন্তু তোমরা এভাবে পেয়ে যাবা। এটা তোমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করেও করতে পারো, এভাবে আসবে বর্গগুণ করে। আমি এটা একবারে করে দিলাম a দিয়ে গুণ করে। আচ্ছা, বা দিলাম আমি এখানে, তাহলে আমি সবাইকে বা দিকে নিয়ে আসবো, a² - 2a + 1 = 0, ঠিক আছে, -2a, 2a এইদিকে আসলে -2a, এটা আগে করে দিলাম, আর +1টা এইদিকে রাখলাম। আচ্ছা, এবার দেখো, বা এটা আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পারবো, যে a² - 2ab বলতে 1 নিয়ে নেবো এখানে, প্লাস b² 1²। তো আমরা এটা লিখতে পারবো, এটা কত লিখতে পারবো, এটা দেখো a² - 2ab + b², তো এটা হচ্ছে a - b, ঠিক আছে, a - b তার হোল স্কয়ার সূত্র। তোমাদের সূত্র কিন্তু ভালো করে জানতে হবে। দেখো সূত্রটা কি আমাদের, a + b তার হোল স্কয়ার সূত্র, এটা ব্যবহার হয়েছে, কাজে লাগলো আমাদের এখানে, a² + 2ab + b², পূর্ণবর্গের সূত্র। এই যে সূত্রটা আমাদের, এই পার্টটা আমরা তৈরি করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু মাইনাসেরটা আমাদের কাজে লেগেছে, আমি মাইনাসেরটা তোমাদের লিখে দিচ্ছি, a² - 2ab + b²। তবে এই পার্টটা আমরা তৈরি করলাম পূর্ণবর্গ, a² - 2ab + b²। তো এই পার্টটা তৈরি করলে আমরা এই পার্টটা লিখতে পারবো, এটাই আমরা এখানে কিন্তু করেছি। দেখো a² - 2ab + b² তৈরি করেছি, আমরা লিখে দিয়েছি a - b² = 0 আছে, তো আমরা 0 বসিয়ে দেবো। এবার এখানে দেখো ডান দিকে 0 আছে বলে আমরা বর্গটা উঠাতে পারবো, a - 1 = 0, তাই না, মানে স্কোয়ার উঠালে বর্গমূল চেপে যাবে √। তো যেহেতু 0 আছে, 0-এর বর্গমূল 0 হয়, তার জন্য a - 1 = 0 পেয়ে গেলাম। বা তাহলে a = কত পেয়ে যাবো, 1 পেয়ে যাবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখো এর মানটা 1 পেয়ে গেলাম। এবার আমরা এই যে মানটা আছে, এর মান 1 আমরা বসিয়ে দেবো। এই যে এখানে আমাদের যেটা বলেছিল, কার মান বের করতে বলেছি, a পাওয়ারে 101 প্লাস 1/a এর পাওয়ারে, সরি দেখা যাচ্ছে না, এর পাওয়ারে আছে 101। আচ্ছা চলো, এর মান তো আমরা বের করে নিয়েছি 1, তাহলে এর জায়গায় 1 বসিয়ে দেবো, পাওয়ারে 101, 1/ আবার এর জায়গায় 1, পাওয়ারে 101। এবার 1-এর পাওয়ারে যে সংখ্যায় থাক না কেন সেটা কিন্তু 1ই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা কেন, একটু তোমাদের দেখাই। ধরো 1-এর পাওয়ারে 3 আছে, ধরো, তাহলে 1-এর পাওয়ারে 3 মানে 1 × 1 × 1, মানে 1টা 3 বার গুণের আকারে লিখতে হবে, যেহেতু পাওয়ারে 3। যদি 4 থাকতো তো এখানে 4টা 1 গুণ হতো। ওকে, এভাবে হয়। এবার 3টা 1-এ গুণ করো, 3টা 1-এ গুণ করলে কত হবে, দেখো 1 1 1 1 1 1, তাহলে এখানে 1ই হবে। তো এই জন্য 1-এর পাওয়ারে যাই হোক না কেন সংখ্যাটা, সেটা কী হয়ে যায়, 1 হয়ে যাবে। তার জন্য দেখো আমরা এটা 1 পেয়ে যাবো, প্লাস 1/, এটা 1, তাহলে 1 প্লাস 1/1 কত হবে, 1ই হবে। তার 1 1 যোগ করে কত, 2, তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা 2 পেয়ে গেলাম। এই যে এর মান কত,
তাহলে এর মান হচ্ছে আমাদের 2। চলে যাবো আমরা 5 প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলছে। এখানে আমাদের আছে এ এর 8% সমান সমান বি এর 4% হলে এ এর 20% সমান সমান বি এর শতকরা কত, এটা বের করতে বলেছে। একটু ভালো প্রশ্ন। আচ্ছা, প্রথমে যে আমাদের বলে দিয়েছে এ এর 8% বি এর 4%, এটা প্রথমে আমরা নোট করে নিই। এ এর 8% বলতে এ গুণিত 8%, 8/100, পার্সেন্টেজ মানে তাকে উঠিয়ে নিচে 100 হয়ে যায়, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এভাবে শতকরাকে উঠানো হয়, শতকরা যেটা পার্সেন্টেজ বলি আমরা। সমান সমান আছে আবার বি এর 4%, তাহলে বি গুণিত 4% বলতে 4/100। এই যে দেখো, তাহলে এখানে সরলটা আমরা করে নেব, 100 কেটে দিলাম। আচ্ছা, এটা ইমপ্লাই বা আমরা লিখি, তাহলে বা দেখো এখানে লক্ষ্য করো তো, আমরা এ বাই বি করলাম, এই যে এ এর নিচে বিকে নামালাম, আর এখানে 4 ছিল, 4-4-এর নিচে আমরা যে 8কে নামিয়ে দিলাম। এই যে দেখো, তাহলে এর নিচে বিকে নামালাম আর 4-এর নিচে 8কে। তুমি যদি বর্গগুণ করো আবার এটাই ফিরে পাবা, যে এখানে 8 আছে, এখানে 4b আছে, তো আবার ফিরে পাবা ওটাই। তাহলে এভাবে লেখা যায় এখান থেকে এটা। চলো, এখানে একটু কাটাকাটি যাচ্ছে, আমরা কাটাকাটি করলে পরে 2 দিয়ে 4, 2-4-এ 8। তাহলে বা এ বাই বি এর মানটা আমরা কত পেলাম, 2/4। ঠিক আছে, এ বাই বির মানটা আমাদের কাজে লাগবে। এবার যেটা আমাদের এখানে বলেছে কথাটা, এর 20% মানে এ ইন্টু 20/100, আর এখানে সমান সমান বি এর বি গুণিত কত পার্সেন্ট, বি এর আমরা ধরে নেবো এখানে কত পার্সেন্ট, এই যে কত জায়গায় আমরা ধরে নেবো X%। ঠিক আছে, বি এর শতকরা কত, শতকরা X%। তাহলে X% যদি হয়, তাহলে আমরা এখানে দেখো X/100 লিখতে পারবো শতকরা উঠিয়ে। এই যে আমরা X% ধরলাম, এই X এর মানটা আমাদের বের করতে হবে, অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, চলো এখান থেকে সলভ করে আমরা X এর মানটা বের করার চেষ্টা করি। তাহলে এখানেও 100 আমরা কেটে দিলাম। আচ্ছা, এখানে দেখো এখানেও আমরা করব এ বাই বি সমান সমান, তাহলে এখানে এক্সের নিচে এই যে 20টা নেমে যাবে। তাই দেখো আগের নিয়মে, আগে যেভাবে দেখালাম, এ বাই বি সমান সমান X/20। আচ্ছা, আমরা এ বাই বি এর মানটা কিন্তু বের করে রেখেছি। এই যে এ বাই বি এর মানটা দেখো 2/4। ঠিক আছে, আচ্ছা এখানে তো আরও কাটাকাটি যাচ্ছে আমাদের। চলো এখানে আরও কাটাকাটি করি, এই যে 2 2 দিয়ে 4, তাহলে বা এ বাই বি এর মানটা কিন্তু 1/2, তাই না? এখানে আমরা 4-কে 4, 4 দিয়ে 8 আমরা কাটাকাটি করতে পারতাম, যাই হোক আমরা দুবারে কাটাকাটিটা করলাম। তাহলে এ বাই বি সমান সমান 1/2। তো এখানে দেখো বসিয়ে দেবো আমরা, এ বাই বি এর মানটা হচ্ছে 1/2, আমরা বের করেছি X/20। আচ্ছা, এখানেও কাটাকাটি যাবে। দেখো কাটাকাটি তোমাদের বলে রাখি, এই যে সমান সমান আছে না, সমান সমানও কাটাকাটি করা যায়। যেরকম গুণ থাকলে উপর নিচ কাটাকাটি করা যায়, আর সমান সমান থাকলে সমান সমানে এভাবে কাটাকাটি করতে পারবে। এই যে 2 ঘুরিয়ে কাটাকাটি করে নিতে পারবে তোমরা। তো 2-1-কে 2, এখানে 1 দিলাম, আর 2-1-কে 2, এই যে শূন্যটা বসে গেল। এবার এখান থেকে বর্গগুণটা করে নাও, বা যে কোনাগুনি গুণ X-1-কে-X সমান সমান 10-1-কে 10। তো এক্সের মানটা আমাদের দেখো কত পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম। তাহলে আমাদের যে বলেছিল, তাই না, এই যে বি এর শতকরা কত, তাহলে বি এর শতকরা যেটা অ্যান্সারটা পেয়ে গেলাম 10%, যেটা আমরা X% ধরেছিলাম তারই মানটা কিন্তু 10%। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এরপরে চলে যাবে আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো আমরা এবার 6 নম্বর প্রশ্নটা তোমাদের করে দেখাবো। 6 নম্বর প্রশ্নটা বলছে, ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ দেওয়া আছে কোণ এসিডি 114 ডিগ্রি, এবং কোণ এবিসি সমান সমান আছে 1/2 কোণ বিএসি। মানে এই যে দেখো, এই কোণ বিএসি এর অর্ধেক হবে কোণ এবিসি। এটা কোণ এবিসি আর কোণ বিএসির মধ্যে সম্পর্ক বলে দিয়েছে। তো যদি হয় তাহলে আমাদের কোণ এবিসি ও কোণ বিএসি এই কোণ দুটির মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা, চলো আমরা অঙ্কটা করে নেব সহজে। তার জন্য আমরা কী করবো, আগে ছবিটা তৈরি করব। দেখো আমাদের প্রথমে একটা ত্রিভুজের ছবি তৈরি করতে হবে। আমরা নিয়ে নেব একটি এবিসি, একটি ত্রিভুজ। ত্রিভুজ এ, বি আর সি। আচ্ছা, একটা বাহুকে এখানে বাড়াচ্ছে, এখানে সি দিলাম। তো এখানে
যে আমাদের যেটা বহিস্থ কোণটা বলেছি এসিডি মানে এই বিসি বাহুকে ডি বিন্দু অবধি বর্ধিত করা হয়েছে, তারপরে কিন্তু আমরা বহিস্থ কোণটা পাবো এসিডি। এই যে বহিস্থ কোণটা 114 ডিগ্রি কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, এবার দেখো আমরা কি জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণটা সেই ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান, মানে এই বহিস্থ কোণটা হবে এই কোণ আর এই কোণের যোগফলের সমান। ঠিক আছে, এটা কিন্তু আমাদের উপপাদ্য আছে, তোমাদের উপপাদ্যটা আমি দিয়েছি ক্লাসের যে অঙ্কগুলো করাই সেই ক্লাসের তোমরা দেখবা। অষ্টম শ্রেণীর গণিত আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবা। অষ্টম শ্রেণী মানে ক্লাস 8 ম্যাথ বলে পাবা। তোমাদের যে আমি লিখেছি আমার চ্যানেলে, যেটা প্লে লিস্টে লেখা আছে ক্লাস 8 ম্যাথ, তো তোমাদের সেখান থেকে তোমাদের বই থেকে অঙ্ক দেওয়া হয়। তো এই যে আমাদের উপপাদ্যটা আছে, এই উপপাদ্যটা কিন্তু তোমাদের করে দিয়েছি, তোমরা দেখতে পারো। যারা দেখোনি তোমরা আমার চ্যানেলে ভিজিট করে ক্লাসগুলো দেখতে পারো। আচ্ছা, তো দেখো এখানে, আচ্ছা তোমাদের আর একটা কথা বলি যে এই যে তোমাদের থার্ড ইউনিট টেস্ট যে পরীক্ষাটা হবে এটা কিন্তু পুরো বইটা নিয়ে হবে। ঠিক আছে, তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে যা শিখেছো, সেকেন্ড ইউনিট টেস্টে যা শিখেছো, আর এই যে থার্ড ইউনিট টেস্টেও যা শিখেছো সবগুলো নিয়ে তোমাদের কিন্তু থার্ড ইউনিট টেস্ট তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। ঠিক আছে, মনে রাখবা। এই জন্য যে আগের যে অঙ্কগুলো আছে তোমাদের আগের অঙ্কগুলো যেটা প্রথমে শিখেছিলাম সেই অঙ্কগুলো কিন্তু ভালো করে তোমাদের শিখতে হবে, তারপর কিন্তু তোমরা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ অঙ্কগুলো করতে পারবা এবং বুঝতেও পারবা। আচ্ছা দেখো, যেটা বললাম তোমাদের, তাহলে এই বহিস্থ কোণটা এই কোণ দুটি যোগফলের সমান, মানে আমি যদি এই দুটো কোণ বলি তা এটা হচ্ছে আমাদের বিএসি বলে কোণটাকে, এটাকে বিএসি, এই যে কোণটা বিএসি প্লাস, আর এই কোণটা এবিসি, কোণ এবিসি, এদের যোগফলটা যেটা এই যে বহিস্থ কোণটা 114 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন লক্ষ্য করো, আমরা এই যে কোণ এবিসি আছে না, এই যে এবিসির মানটা জানা আছে, তাহলে কোণ বিএসি বসিয়ে দিলাম, আর কোণ এবিসির মানটা হাফ কোণ বিএসি, মানে এই জায়গায় লিখতে পারবো হাফ কোণ বিএসি, দেখো বসিয়ে দিলাম। এদিকে আছে আমাদের 114 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের শুধু কোণ বিএসি দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে যদি সরল করি তাহলে দেখো কত আসবে। দেখো এখানে আমরা কী করব, 2 দিয়ে গুণ করে দিচ্ছি। যখন একটা ভগ্নাংশ সংখ্যা আছে, নিচে 2 আছে, তো নিচে 2 আছে বলে আমরা সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাই 2 আর থাকবে না নিচে, তো 2 দিয়ে গুণ করলে এটা 2 কোণ বিএসি পাবা, আর এটা পেয়ে যাবা কোণ বিএসি, মানে 2 দিয়ে গুণ করেছে মানে 2 কেটে গেছে, 2 নাই, তাহলে কোণ বিএসি, আর এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, এই যে 2 4 8 ডিগ্রি, আর 2 1 কে 2, 2 1 কে 2, এই দেখো। এবার দেখো বা এখানে দুটো এখানে একটা, তাহলে আমাদের 3 কোণ বিএসি সমান সমান নিয়ে যাই, আর এটা 228 ডিগ্রি। আচ্ছা, এখানে 3 দিয়ে আমরা কাটাকাটি করার চেষ্টা করব। দেখো 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 7 21 আর 3 6 18, এই যে 76 ডিগ্রি, কিন্তু আমরা একটা কোণের মান পেয়ে গেছি। দেখো বিএসি 76 ডিগ্রি, আমাদের কোণ বিএসির মানটা কিন্তু বের করতে বলেছিল এখানে। এই যে দেখো কোণ বিএসি, এই বিএসি এর মানটা কিন্তু পেয়ে গেলাম, এর মানটা কত পেয়ে গেলাম 76 ডিগ্রি। এবার কোণ এবিসির মান বের করবো। দেখো কোণ এবিসির মানে কী করে পাবো, এই যে সম্পর্কটা দেওয়া আছে আমাদের, এই সম্পর্কটা আছে যেটা আছে কোণ এবিসি সমান সমান হাফ ইন্টু কোণ বিএসি, তা কোণ বিএসির মানটা আমরা পেয়ে গেছি 76 ডিগ্রি, তবে এখানে আমরা লিখে দেবো কোণ দিয়ে 76 ডিগ্রি, কাটাকাটি করে নাও, এটা হবে 2 3 6, আর এটা 16 হয়ে যাবে, 2 8 16, 38 ডিগ্রি পেয়ে গেলাম আমরা, 38 ডিগ্রি। তাহলে কোণ এবিসি যে মানটা বের করতে বলেছিল, তাহলে এর মানটা আমরা কত পেয়ে গেলাম 38 ডিগ্রি পেয়ে গেলাম। এই যে দেখো আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে তোমরা দুটো কোণ পেয়ে যাবা মানগুলো। আচ্ছা, এবার চলে যাবো আমরা পরের প্রশ্নে, যেটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। দেখো 7 প্রশ্নটা আমাদের কি বলেছে, এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, যে এই সমীকরণ থেকে আমাদের এ ও পি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, খুব ভালো প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুবই বারে বারে আসে। চলো আমরা সমাধান করি। তো আমাদের এখানে এস স্কোয়ার আছে -5x প্লাস পি সমান সমান আছে, এটা আমরা রাশি গুণ করে যদি করে নিই, রাশি গুণ, দেখো কীভাবে গুণ করবা, এই যে
আচ্ছা, আমরা প্রথমে টুকে নিই, তবে তোমাদের গুণটা দেখাচ্ছি। খাতায় টুকে নিলে তোমাদের ভালো দেখাতে পারবো। আচ্ছা, এস স্কোয়ার মাইনাস 5x প্লাস পি। এবার রাশি গুণ দেখো, মানে এই যে এক্সের সঙ্গে এক্সের গুণ, মানে এক্সটা দিয়ে এটাকে একবার আর এই এক্সটা দিয়ে একবার এটাকে, তাহলে এক্স আর এক্সে গুণ করলে এস স্কোয়ার। এবার এক্স দিয়ে এই এটাকে করবো একে, তো এই যে চিহ্ন দেখো, এর চিহ্ন এখানে আছে প্লাস আর এর চিহ্ন মাইনাস, ঠিক আছে। তাই প্লাস আর মাইনাস, মানে যার সঙ্গে গুণ করবা তাদের চিহ্নগুলো গুণ করতে হয়। তাহলে এক্স এক্স আর এ গুণ করব, তাহলে এক্সের চিহ্ন প্লাস, এখানে আছে চিহ্ন, যার চিহ্ন তার বাঁ দিকে থাকে। এক্সের চিহ্ন কি, এটা এখানে আছে, কিছু নাই মানে প্লাস, ঠিক আছে, কিছু নাই মানে প্লাস। এটা এর চিহ্ন ধরবো না, মাইনাসটা কিন্তু 3-এর চিহ্ন, তাহলে এক্সের চিহ্ন প্লাস আর এর চিহ্ন মাইনাস, বাঁ দিকে মাইনাস আছে, প্লাস মাইনাসে গুণ হবে, তো প্লাস মাইনাসে মাইনাস, এভাবে চিহ্নেরও গুণ করে নিতে হবে। আর এক্স আর এ গুণ করলে এ এক্স, এটা আগে লিখবা, কারণ এটা এখানে ধ্রুবক আর এক্সটা চলো, ধ্রুবক আগে হয়, চলো পরে, যেরকম 2 থাকলে 2x বা 2x লিখো, 3 থাকলে 3x এই যে লিখো, তাই না। এই জন্য ধ্রুবকটা আগে লিখবা, চলোটা পরে। তাহলে এখানে আমরা এই যে এক্স পেয়ে গেলাম, তাই এক্স দিয়ে গুণ করে দিলাম, এক্সের সঙ্গে দেখো এটার সঙ্গে এটা এটা আর এটা দিয়ে এটাকে এই যে এটা। এবার -3 দিয়ে গুণ করবো, 3 না -3, দেখো মাইনাস আছে, তাহলে এখানে দেখো এটার সঙ্গে এটা গুণ করব, তার জন্য চিহ্ন দেখো, এর প্লাস এর মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়। আর 3 আর এক্সে গুণ করলে তো 3x। এবার 3-এর সঙ্গে এর গুণ, মাইনাস মাইনাসে প্লাস, এই যে মাইনাস মাইনাসে প্লাস, আর 3 আর এ আছে, তাই এটা হবে আমাদের 3a। দেখো আমরা কিন্তু গুণটা করে ফেলেছি। আচ্ছা, এখানে বা দেখি এস স্কোয়ার মাইনাস 5x প্লাস পি, এটা আমরা রেখে দিলাম। আর এখানে দেখো এস স্কোয়ার, এবার এই যে দেখো এখান থেকে আমরা মাইনাস, দেখো মাইনাস কমন নিলাম, মাইনাস আর এক্সও কমন নেব, তো এক্সটা আমরা ডান দিকে রাখবো, তো এক্সটা যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে এখানে আমাদের এ থেকে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস, এখানে 3 থেকে যাবে, আর এক্সটা আমরা এখানে লিখলাম, প্রথমে না লিখে এক্সটা এইদিকে লিখলাম, ওকে। তাহলে আমরা মাইনাস এক্স কমন নিয়েছি এই দুই জায়গা থেকে, তাহলে আমাদের এটা থাকবে এ প্লাস 3, মাইনাসটা প্লাস যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি বলে। আর এখানে তো আমাদের 3 আছে প্লাস 3। এবার এই যে উভয় পক্ষে কম্পেয়ার করে, মানে তুলনা করে আমরা এ এবং পি এর মানটা বের করব। কীভাবে, দেখো এখানে এস স্কোয়ার মিলে গেছে, তাহলে এই যে 5x আছে আর এখানে a প্লাস 3x এক্স, তাহলে এক্সের সহগ আর এখানকার এক্সের সহগ সমান আমরা করতে পারবো, মানে অতএব এখানে আমরা লিখতে পারবো এই যে a প্লাস 3 সমান আমরা 5 লিখতে পারবো, ঠিক আছে। এই যে এক্সের সহগ আর এক্সের সহগ সমান করে, আর এখানে এই যে ধ্রুবক সংখ্যা পি আর এখানে ধ্রুবক সংখ্যাটা আছে 3a, তা আমরা বলতে পারবো 3a সমান পি। এই যে সমীকরণকে উভয় পক্ষে তুলনা করে এভাবে আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে দেখো আমরা এখান থেকে কিন্তু এর মানটা পেয়ে যাবো, তাহলে এ সমান 5 - 3 বা এ সমান এটা বিয়োগ করে 2 হয়ে যাবে, তাহলে এর মানটা 2 পেয়ে গেলাম। তো এখানে আমরা এর জায়গায় 2 বসিয়ে পি এর মানটা পেয়ে যাব, 3 × 2 পি, তাহলে এটা 6 সমান পি, তাহলে পি সমান কত 6, তাহলে এর মান 2, পি এর মান 6, এটা আমাদের অ্যান্সার। এবার আমরা চলে যাব কত নম্বরে, 8 নম্বর প্রশ্নে। তো আজকের ক্লাসের শেষ প্রশ্ন, তো চলো আমরা শেষের প্রশ্নটা দেখে নিই কী বলছে। আমাদের একটা বিন্দু আছে, দেখো 2x + 1, x - 1, একটা বিন্দু, এই বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা জানলাম এর আগে একটা অঙ্ক, যে কোনো বিন্দু যদি x অক্ষের উপর অবস্থান করে তাহলে তার কিন্তু y-এর স্থানাঙ্কটা 0 হয়ে যায়, তাই না। এই বিন্দুটা যদি এই যে লক্ষ্য করো, এই বিন্দুটা x অক্ষের উপর যদি অবস্থান করে, তাই x অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী হয়, x, 0, তাহলে এই পার্টটা সবসময় 0, তাহলে এই যে y-এর পার্টটা মানে y স্থানাঙ্কটা x - 1টা কিন্তু 0 হবে, ঠিক আছে। তাহলে আমরা এই অনুসারে এই যে বিন্দুটা আছে না, বিন্দুটা আছে কত, এই বিন্দুটা আছে 2x + 1, x - 1, এটা যদি x অক্ষের উপর অবস্থান করে বিন্দুটা, তাহলে এই পার্টটাকে কিন্তু 0 হতে হবে, অতএব দিয়ে আমরা x - 1 = 0 বলতে পারবো, y-এর স্থানাঙ্কটা বা y-এর পার্টটা 0 হবে। তাহলে এখান থেকে x এর মানটা আমরা পেয়ে যাব 1, তাহলে x এর মান পেয়ে গেলাম 1, তাহলে আমাদের সেই বিন্দুটির স্থানাঙ্ক বের করতে বলেছে, মানে x এর জায়গায় 1 বসিয়ে বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে যাব, সংখ্যায় পেয়ে যাব।
দেখো তাহলে আমরা এখানে যদি বসিয়ে দিই, এখানে কত আসছে দেখো, বিন্দুটা আমাদের আছে এটা, এই যে বিন্দুটা। তাহলে এখানে 2 × 1 x জায়গায় 1 + 1 কমা 1 - 1। আচ্ছা, এখানে সরল করব, 2 × 2 + 1, আর এখানে 1 1 থেকে কেটে গেল, দেখো 0। দেখো ওয়াইয়ের পার্টটা ঠিক 0 চলে আসবে। আচ্ছা, 2 আর 1 যোগ করে 3, আর 0টা বসে গেল। তাহলে আমরা দেখো 3, 0 এটাই কিন্তু সেই বিন্দুটির স্থানাঙ্ক। তো বিন্দুটির স্থানাঙ্ক কত পেয়ে গেলাম আমরা? 3, 0 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। তা এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি তোমাদের, কোনো জায়গায় অসুবিধা হওয়ার দরকার নাই। যদিও কোনো জায়গায় সমস্যা হয় তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। ক্লাস কীভাবে লাগছে, ক্লাসটা তোমাদের ভালো লাগছে কি লাগছে না সেটাও তোমরা কমেন্টে জানাবা। এবং ক্লাস যদি ভালো লাগে তোমাদের, তোমরা ভিডিওগুলোতে নিশ্চয়ই লাইক করবা এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবা। এবং যারা নতুন আছো আমার চ্যানেলে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরে ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।